ওয়েলকাম টু দ্য সিভিল ফিউশন। আজকে আমরা 14/5/2024 যে ইম্পর্ট্যান্ট এমসিকিউগুলো ছিল কারেন্ট অ্যাফেয়ার্স থেকে সেগুলো আলোচনা করব এবং সাথে সাথে তাদের সংক্ষিপ্ত কারেন্ট অ্যাফেয়ার্সগুলো আমরা আলোচনা করব। এবং এটি প্রিলিমস এবং মেন্সের জন্য স্পেশালভাবে ক্লাসগুলো শুরু করা হয়েছে। যে যারা এখনও এখানে সাবস্ক্রিপশন করনি তাদেরকে বলবো অবশ্যই তোমার সাবস্ক্রিপশনটা করিয়ে নিও। আজকের এই বিস্তৃত কারেন্ট অ্যাফেয়ার্স ডিসকাশন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। ডব্লিউবিসিএস, পিএসসি, এসএসসি, রেল, ইউপিএসসি, ব্যাংকিং কিংবা অন্যান্য কম্পিটিটিভ এক্সামের জন্য ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অংশ। বর্তমানে শুধুমাত্র ফ্যাক্ট মুখস্থ করলেই হবে না, প্রতিটি ঘটনার ব্যাকগ্রাউন্ড, কারণ, প্রভাব এবং স্ট্র্যাটেজিকে কানেকশন বুঝতে হবে। আজকের ভিডিওতে আমরা গুরুত্বপূর্ণ জাতীয় ও আন্তর্জাতিক ঘটনাগুলি বিশদভাবে আলোচনা করব, যাতে পরীক্ষায় এমসিকিউ, ডেসক্রিপটিভ, অ্যান্সার রাইটিং এবং ইন্টারভিউ সব ক্ষেত্রে যেন আপনারা সুবিধা পান। চলুন শুরু করা যাক আজকের প্রথম গুরুত্বপূর্ণ টপিক দিয়ে। প্রথম কোশ্চেনটি এটি আছে, দ্য ইন্ডিয়ান গভর্নমেন্ট raised custom duty on gold from 6% to what percentage? অ্যান্সার হবে 15%। সম্প্রতি ভারত সরকার সোনার আমদানি শুল্ক 6% থেকে 15% করেছে। এখন প্রশ্ন হচ্ছে, সরকার হঠাৎ এত বড় সিদ্ধান্ত নিল কেন? এর কারণ হলো কারেন্ট অ্যাকাউন্ট ডেফিসিট বা সিএডি। কারেন্ট অ্যাকাউন্ট ডেফিসিট যদি বাইরের ডলারে কমতি হয়ে যায় তাহলে কিন্তু বাইরে থেকে আমরা ইম্পোর্ট করতে পারি না। কারেন্ট অ্যাকাউন্ট ডেফিসিটতে বলতে হবে একটি দেশ বিদেশ থেকে যত পণ্য বা পরিষেবা আমদানি করছে তার তুলনায় রপ্তানি কম হলে যে ঘাটতি তৈরি হয় সেটি হলো কারেন্ট অ্যাকাউন্ট ডেফিসিট। ভারত বিশ্বের অন্যতম স্বর্ণ আমদানিকারক দেশ, মনে রাখবে, স্বর্ণ আমদানিকারক দেশ। আন্তর্জাতিক বাজারে যখন সোনার দাম বৃদ্ধি পায়, দেশের মধ্যে কিন্তু সোনার চাহিদা বাড়ে, তখন বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা খরচ হয়। এর ফলে দেশের ফরেক্স রিজার্ভ, যেটা কারেন্ট অ্যাকাউন্ট ডেফিসিট যেটা বলা হচ্ছে, ফরেক্স রিজার্ভ, এখানে কিন্তু আমাদের বৈদেশিক মুদ্রার ভাণ্ডার চাপ সৃষ্টি হয়। বোঝা গেল তাহলে বর্তমানে পশ্চিম এশিয়ার ভূ রাজনৈতিক উত্তেজনার কারণে আন্তর্জাতিক বাজারে সোনার দাম দ্রুত বৃদ্ধি পাচ্ছে। বিশেষ করে ইরান ইসরায়েল কনফ্লিক্ট এবং হরমুজ স্ট্রেট অঞ্চলের অনিশ্চয়তার জন্য বিশ্ব অর্থনীতিতে প্রভাব ফেলেছে। এই পরিস্থিতিতে ভারত সরকার আমদানি কমানোর জন্য কাস্টম ডিউটি বৃদ্ধি করেছে। এখানে মনে রাখতে হবে, আমদানি কিন্তু কাস্টমস অ্যাক্ট, অবশ্যই মনে রাখবে, কাস্টমস অ্যাক্ট 1962 এর অধীনে কিন্তু আরোপ হয় আমদানি শুল্ক, যেটা হয়। পরীক্ষায় অনেক সময় কিন্তু স্টেটমেন্ট বেস কোশ্চেন আসে, যেখানে জিজ্ঞাসা করা হয় ইম্পোর্ট ডিউটি কোন আইনের অধীনে আরোপ করা হয়। সেক্ষেত্রে এই তথ্য কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে, অবশ্যই মনে রাখবে। এরপর আসি আমরা ভারতীয় রুপির অবমূল্যায়ন প্রসঙ্গে। আজকে যে সেকেন্ড কোশ্চেন সেটি হলো 2026 সালের মে মাসে ভারতীয় রুপি মার্কিন ডলারের বিপরীতে কত টাকায় নেমে পৌঁছে গেছে? উত্তর হবে 95.8 পার ডলার। ডলারের ভারতীয় মূল্য, মানে $1 দিয়ে তুমি ভারতীয় টাকায় 95.8 টাকা পাবে। কিন্তু রুপির মূল্য কমে গেলে সমস্যাটা কোথায়? অনেকভাবে রপ্তানি বাড়লে তো দেশের লাভ হবে। আংশিকভাবে সেটা ঠিক হলেও ভারতের মতো আমদানি নির্ভর অর্থনীতির ক্ষেত্রে দুর্বল রুপি কিন্তু খুবই বড় উদ্যোগের কারণ। অপরিশোধিত তেলের মূল্য, বাণিজ্যিক ঘাটতি, বিদেশি পুঁজি বেরিয়ে যাওয়ার ফলে কিন্তু রুপির মূল্য হ্রাস পায়। ভারত প্রচুর পরিমাণে ক্রুড অয়েল বা অপরিশোধিত তেল আমদানি করে। যখন ডলারের তুলনায় রুপির মূল্য কমে যায়, তখন একই পরিমাণ তেল কিনতে ভারতের কিন্তু বেশি টাকা খরচ করতে হয়। এর ফলে পেট্রোল, ডিজেল, ট্রান্সপোর্ট কস্ট বা দৈনন্দিন পণ্যের দাম কিন্তু বৃদ্ধি পায়। ফলে ইনফ্লেশন বা মুদ্রাস্ফীতি বৃদ্ধি পায়। এটা ট্রেড ডেফিসিট বা বাণিজ্যিক ঘাটতিও বাড়তে থাকে এর ফলে। কিন্তু এই যে রুপির অবমূল্যায়নের কথা বলছি, রুপির অবমূল্যায়ন যে হতে 95.8 পার ডলারে নেমে এসেছে, ঐতিহাসিক নিম্নস্থানে পৌঁছেছে। অপরিশোধিত তেলের মূল্য বৃদ্ধি বা বিদেশি পুঁজি বেরিয়ে যাওয়া এর প্রধান কারণ যদিও বলা হচ্ছে। রুপির অবমূল্যায়নের ফলে কিন্তু আমদানি ব্যয় এবং মুদ্রাস্ফীতি বৃদ্ধি পাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। এর প্রধান 3টি কারণ অবমূল্যায়নের। প্রথম হচ্ছে, আন্তর্জাতিক বাজারে কিন্তু ক্রুড অয়েলের দাম বৃদ্ধি পাচ্ছে। যেহেতু ইরান আমেরিকার যে যুদ্ধ হচ্ছে, সেখানে ক্রুড অয়েলের ঘাটতি কমে যাচ্ছে। বাজারে যে ডিমান্ড ছিল তার থেকে কিন্তু আমদানি কম হচ্ছে, যার জন্য এর দাম বৃদ্ধি পাচ্ছে। আর দ্বিতীয় কারণ কি, রুপির মূল্য কমে যাওয়ার কারণ, বিদেশি বিনিয়োগকারীদের ভারতীয় বাজার থেকে কিন্তু পুঁজি তুলে নিচ্ছে, মানে ভারতে আর টাকা পয়সা লাগাচ্ছে না, যা লাগানো ছিল তারা কিন্তু এখান থেকে তুলে নিচ্ছে। আমরা কদিন আগে দেখতে পাচ্ছি, কদিন থেকেই শেয়ার মার্কেটে কিন্তু বড় ধরনের একটি ফল আসছে এবং প্রত্যেক দিনই দেখা যাচ্ছে যে এফপিআই, ফরেন পোর্টফোলিও ইনভেস্টর যারা আছে তারা কিন্তু টাকা এখান থেকে বের করে নিচ্ছে।
আর তৃতীয় যে কারণটার জন্য হয় অবমূল্যায়ন হয় পয়সা, সেটা হলো বৈশ্বিক অর্থনীতির যে অনিশ্চয়তা। সবাই কিন্তু ইনভেস্টমেন্ট করতে চায় না, এই সময় টাকা নিজের কাছে রেখে দিতে চায়। তাহলে এই ধরনের পরিস্থিতিতে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া কিন্তু কী করে, আরবিআই বাজারে কিন্তু ডলার বিক্রি করতে যে ডলার বিক্রি হচ্ছে সেটাতে কিন্তু হস্তক্ষেপ করে। এটিকে বলা হয় ফরেক্স মার্কেট ইন্টারভেনশন। ইকোনমিক সেকশনের জন্য কিন্তু এই কনসেপ্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ বর্তমানে WBCS বা UPSC উভয় পরীক্ষায় কিন্তু কনসেপচুয়াল ইকোনমিক্স কোশ্চেনের সঙ্গে কিন্তু বাড়ছে। হলো, এবার আমরা তৃতীয় আরেকটি কারেন্ট অ্যাফেয়ার্সে আসছি। অতি কেন্দ্রীয় সরকারের বলা আছে, এখানে আমরা কৃষিনীতি এগ্রিকালচারের ক্ষেত্রে এবং MSP তোমার মিনিমাম সাপোর্ট প্রাইস, এই দুটোর ক্ষেত্রে আমরা এই প্রসঙ্গে আসি। সম্প্রতি কেন্দ্র সরকার 2026-27 জন্য 14টি খারিফ ফসলের জন্য, কতটি? 14টি, মনে রাখবে, 14টি খারিফ ফসলের জন্য মিনিমাম সাপোর্ট প্রাইস বা MSP বৃদ্ধি করেছে, MSP বাড়িয়েছে। এবং এটা কারা করে? CACP করে, CACP মনে রাখবে, কমিশন ফর এগ্রিকালচারাল কস্ট অ্যান্ড প্রাইসেস বা CACP, কমিশন ফর এগ্রিকালচারাল কস্ট অ্যান্ড প্রাইসেস। গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো MSP সুপারিশ করে কোন সংস্থা? সেটা হলো CACP, মনে রাখবে। এই সংস্থা কৃষি উৎপাদন খরচ, তোমার বাহ্যিক কৃষি উৎপাদন করার বাজার পরিস্থিতি বা চাহিদা ও সরবরাহ ইত্যাদি বিশ্লেষণ করে এবং সরকারকে MSP নির্ধারণের পরামর্শ দেয়, মনে রাখবে অবশ্যই। কেন্দ্র সরকার 26-27 জন্য 14টি খারিফ ফসলে MSP বৃদ্ধি করেছে। MSP সুপারিশ করে কমিশন ফর এগ্রিকালচার কস্ট প্রাইসেস। আর MSP কৃষকদের ন্যূনতম আয় নিশ্চিত করার জন্য গুরুত্বপূর্ণ নীতি। ভারতের কৃষক আন্দোলনের সময় MSP নিয়ে ব্যাপক আলোচনা কিন্তু হয়েছিল, এটা মনে রাখবে। কৃষক আন্দোলন যখন হয়েছিল তখন অনেক কৃষক MSPকে আইনি গ্যারান্টি দেওয়ার জন্য দাবি জানিয়েছিল। এটিতে বোঝায় যে MSP শুধুমাত্র কিন্তু অর্থনৈতিক বিষয় না, এটা এখন তোমার পলিটির ক্ষেত্রে বা রাজনৈতিক ক্ষেত্রেও এবং সামাজিকভাবেও খুব তোমার এতে দাঁড়িয়ে গেছে, এখন গুরুত্বপূর্ণ জায়গায় চলে এসছে। পরীক্ষায় অনেক সময় কিন্তু জিজ্ঞেস করা হয় কোন ফসলের জন্য MSP ঘোষণা করা হয়, কোন সংস্থা MSP রিকমেন্ড করে, বা MSPর উদ্দেশ্য কী, এই ধরনের প্রশ্ন কিন্তু এই টপিক অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবার আন্তর্জাতিক সম্পর্কের একটি গুরুত্বপূর্ণ টপিক, সেটি হলো চাবাহার পোর্ট। চাবাহার পোর্ট ইরানে অবস্থিত, ভারতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কৌশলগত প্রকল্প, কারণ পাকিস্তানকে বাইপাস করে ভারত এই বন্দরের মাধ্যমে আফগানিস্তান বা মধ্য এশিয়ার সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপন করতে পারে। আফগানিস্তান বা মধ্য এশিয়ার সঙ্গে ভারত দীর্ঘদিন ধরে পাকিস্তানের মাধ্যমে কিন্তু স্থলপথে সেন্ট্রাল এশিয়া আর তোমার সেন্ট্রাল এশিয়াতে প্রবেশ করতে সমস্যার মুখী হচ্ছে। বিশেষ করে এখন যখন পাকিস্তানের সাথে সম্পর্ক এতটাই খারাপ যে সমস্যাগুলো আরও বাড়তে শুরু করেছে, তার জন্যই চাবাহার পোর্ট ভারতের জন্য একটি বিকল্প বাণিজ্যিক এবং কৌশলগত পথ তৈরি করেছে। সম্প্রতি পশ্চিম এশিয়ার উত্তেজনার কারণে যেমন হরমুজ স্ট্রেটের নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। এই অবস্থায় ইরান ভারতীয় জাহাজগুলিকে হরমুজ ব্যবহারের আশ্বাস দিয়েছে। ইরান কিন্তু ভারতীয় জাহাজগুলিকে হরমুজ ব্যবহারের আশ্বাস দিয়েছে। ভারতের জ্বালানি নিরাপত্তার ক্ষেত্রে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ ভারতের বড় অংশের তেল আমদানি পশ্চিম এশিয়া থেকে কিন্তু আসে। জিও পলিটিক্স, ইন্টারন্যাশনাল ট্রেড করিডর বা ইরান ইন্ডিয়া রিলেশনশিপ, চাবাহার পোর্ট একটি গুরুত্বপূর্ণ টপিক। প্রশ্ন কি এখানে? হুইচ ইন্ডিয়ান সাপোর্টেড পোর্ট ইন ইন্ডিয়া হেল্পস ইন বাইপাস পাকিস্তান ফর সেন্ট্রাল এশিয়ান কানেক্টিভিটি? উত্তর হবে চাবাহার পোর্ট। কোথায় অবস্থিত? ইরানে অবস্থিত, মনে থাকবে। তাহলে নেক্সট আমরা আসি ভারতের পারমাণবিক নীতি এবং প্রতিরক্ষা ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ টপিক এখানে, অপারেশন শক্তি। পোখরান-2 নিউক্লিয়ার টেস্ট আর কন্ডাক্টেড ইন হুইচ ইন্ডিয়ান স্টেট? উত্তর হবে রাজস্থান। কোথায় হয়েছিল অপারেশন শক্তির পোখরান-2 টেস্ট? হয়েছিল রাজস্থানে 1998 সালে। ডেটটা মনে রাখবো, 1998 সালে। 1998 সালে মে মাসে ভারত রাজস্থানের পোখরানের দ্বিতীয় পারমাণবিক পরীক্ষা পরিচালনা করে, যাকে আমরা অপারেশন শক্তি বা পোখরান-2 নামে পরিচিত, এটাই পরিচিত। এবার এই পরীক্ষার মাধ্যমে কিন্তু ভারত আনুষ্ঠানিকভাবে নিজেকে একটি পারমাণবিক শক্তিধর দেশ হিসেবে কিন্তু বিশ্বমঞ্চে প্রতিষ্ঠা করেছিল। খুব ইম্পর্ট্যান্ট এই জন্যই। স্ট্র্যাটেজিকের জন্য কিছু গুরুত্বপূর্ণ তথ্য কিন্তু এখানে জেনে রাখা দরকার পরীক্ষায় যেগুলো আসার কথা। যেমন ভারতের প্রথম পারমাণবিক পরীক্ষা যেটা হয়েছিল তার নাম হচ্ছে স্মাইলিং বুদ্ধা। অবশ্যই মনে রাখবে, এটা পরীক্ষায় বহুবার এসছে এবং এটা 1974 সাল এই সালে অনুষ্ঠিত হয়েছিল।
আর দ্বিতীয় পারমাণবিক পরীক্ষা হয় এই 1998 সালে। ফার্স্ট হয়েছিল সেটা হচ্ছে স্মাইলিং বুদ্ধা, আর সেকেন্ড যেটা ছিল সেটা হলো তোমার এই 1998 সালে হয়েছিল অপারেশন শক্তি। বর্তমানে ভারত কিন্তু নো ফার্স্ট ইউজ বা নিউক্লিয়ার ডক্ট্রাইন ইউজ করে, যেটা নো ফার্স্ট ইউজ মানে আমার ওপরে কেউ যদি মারে পারমাণবিক বোমা তবেই কিন্তু আমি পারমাণবিক বোমা ব্যবহার করব, আমি আগে ব্যবহার করব না। এই নিউক্লিয়ার যে ডক্ট্রাইন সেটাই কিন্তু অনুসরণ করে ভারত, অর্থাৎ ভারতে এটা মনে রাখতে হবে প্রথমে পারমাণবিক অস্ত্র ব্যবহার করবে না। এবার আরেকটা গুরুত্বপূর্ণ তথ্য হলো ভারত এখন নিউক্লিয়ার যেটা নন প্রলিফারেশন ট্রিটি বা এনপিটি বলা হয়, নিউক্লিয়ার নন প্রলিফারেশন ট্রিটি, এটাতে কিন্তু স্বাক্ষর করেনি, কারণ ভারত মনে করে এই চুক্তি বৈষম্যমূলক। তবে 2008 সালের এনএসজি ওয়েভার পাওয়ার ফলে ভারত অসামরিক পারমাণবিক বাণিজ্যের পথ কিন্তু খুলে যায়। এর ফলে ভারত আন্তর্জাতিক বাজার থেকে পারমাণবিক জ্বালানি বা প্রযুক্তি আমদানি করতে সক্ষম হয়। ইন্টারন্যাশনাল রিলেশন, ডিফেন্স এবং সায়েন্স টেকনোলজি তিনটি ক্ষেত্রেই কিন্তু এই টপিকটা কিন্তু গুরুত্বপূর্ণ। এবার আসি পরিবেশ এবং জীববৈচিত্র্য সংরক্ষণ নিয়ে গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করি। 2026 সালের প্রথম 5 মাসে মধ্যপ্রদেশে 32টি বাঘের মৃত্যু রেকর্ড করা হয়েছে। 32টি টাইগার মধ্যপ্রদেশে, মনে রাখতে হবে কিন্তু এটা 32টি বাঘের। তাহলে 2026 সালের প্রথম 5 মাসে কোন রাজ্যে 32টি বাঘের মৃত্যুর রেকর্ড ঘটানো হয়েছে, সেটি হলো মধ্যপ্রদেশ। এর প্রধান কারণ হিসেবে উঠে এসেছে ওয়্যার ট্র্যাপ এবং আরেকটা হচ্ছে তোমার ক্যানাইন ভাইরাস, তোমার ডিসটেম্পার ভাইরাস বলা হয়, ডিসটেম্পার ভাইরাস শর্টকাটে বলা হয় সিডিভি এইটা। তাহলে প্রধান কারণ হচ্ছে কি ওয়্যার ট্র্যাপ, যেটা তোমার বিভিন্ন তার যেগুলো থাকে সেই ট্র্যাপে পড়ে যায়। ওয়্যার ট্র্যাপ দিয়ে বাঘ ধরার জন্য যে সমস্ত প্রচাররা ইউজ করে ওয়্যার ট্র্যাপ, এর বাইরে ক্যানাইন ডিসটেম্পার ভাইরাস, এই দুটি হচ্ছে মূল কারণ। মধ্যপ্রদেশের টাইগার স্টেট হিসেবেও পরিচিত, টাইগার স্টেট অফ ইন্ডিয়া, মনে রাখবে এগুলো অবশ্যই, খুব ইম্পর্ট্যান্ট কোশ্চেন এগুলো, কারণ দেশের সর্বাধিক বাঘ এই রাজ্যেই রয়েছে। ভারতের প্রজেক্ট টাইগার শুরু হয়েছিল 1973 সালে, মনে রাখবে প্রজেক্ট টাইগার স্টেট অফ ইন্ডিয়া কি, টাইগার স্টেট অফ ইন্ডিয়া হলো মধ্যপ্রদেশ। তাহলে কেন এই কোশ্চেনগুলো ইম্পর্ট্যান্ট হয়ে দাঁড়াচ্ছে, তার কারণ হলো কিন্তু এই যে কারেন্ট অ্যাফেয়ার্সটা এসছে প্রথম 5 মাসে মধ্যপ্রদেশে 32টি বাঘের মৃত্যু, তার রেসপেক্টে কী কী কোশ্চেন হতে পারে, সেটা হলো এই ক্যানাইন ডিসটেম্পার ভাইরাস, এটা হচ্ছে তোমার কারেন্ট অ্যাফেয়ার্সের কোশ্চেন। ওয়্যার ট্র্যাপ, এগুলো কারেন্ট অ্যাফেয়ার্স কী কারণে হয়েছে। আর এই স্ট্যাটিকের মধ্যে যেমন টাইগার স্টেট অফ ইন্ডিয়া কাকে বলা হয় মধ্যপ্রদেশকে, কবে টাইগার প্রজেক্ট শুরু হয়েছিল 1973 সালে, এর মূল উদ্দেশ্য ছিল কি, এর মূল উদ্দেশ্য বাঘ সংরক্ষণ, তাদের আবাসস্থল রক্ষা করা, বাঘ সংরক্ষণ করা এবং তাদের আবাসস্থল রক্ষা করা, অবশ্যই মনে রাখবে। তাহলে কোশ্চেন এরকম হতেই পারে প্রজেক্ট টাইগারের বা মানে উদ্দেশ্য কী ছিল, তাহলে উত্তর হবে বাঘ সংরক্ষণ এবং তাদের আবাসস্থল রক্ষা করা। আরও কোশ্চেন হতে পারে তোমার স্ট্যাটিকে 2022 সালে টাইগার সেন্সাস অনুযায়ী ভারতে মোট টাইগার কতগুলো, টাইগারের সেন্সাস হয়, টাইগার সেন্সাস, সেই অনুযায়ী কটা বাঘ আছে ভারতে, 3682টি, 3682টি বাঘ আছে, যা বিশ্বের মধ্যে সর্বাধিক। এটি ভারতের কনজারভেশন সাকসেস স্টোরি হিসেবে ধরা হয়, মনে রাখতে হবে। তবে বর্তমানে সিবিডি একটি কিন্তু বড় উদ্বেগের বিষয়, যেটা সিবিডির কথা বললাম, ক্যানাইন ডিসটেম্পার ভাইরাস, সিডিভি। এই ভাইরাস শুধু বন্যপ্রাণীর মাধ্যমে নয়, বনাঞ্চলে আশেপাশে থাকা গৃহপালিত কুকুর থেকেও কিন্তু ছড়াতে পারে। এর ফলে টাইগার রিজার্ভ এলাকায় ডিজিজ সার্ভেলেন্স অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে, এটা অবশ্যই মনে রাখবে, ঠিক আছে। এরপর আমরা এই ডব্লিউবিসিএস বা ইউপিএসসিতে কিন্তু ইকোলজি বা এনভায়রনমেন্ট সেকশন থেকে এই ধরনের কারেন্ট অ্যাফেয়ার্স বেস কনসেপচুয়াল কোশ্চেন কিন্তু নিয়মিতই পরীক্ষাতে আসে, অবশ্যই মনে রাখবে এগুলো। এবার আসি আমরা ইউনিফর্ম সিভিল কোড বা ইউসিসি নিয়ে। ভারতীয় সংবিধানের ডিরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি বা ডিপিএসপি যেটা বলা হয়, আর্টিকেল 44, এখানে কিন্তু ইউসিসির কথা বলা আছে, ইউনিভার্সাল সিভিল কোড, ঠিক আছে। ইউনিভার্সাল সিভিল কোড বলতে কী বোঝায়,
দেশের সব নাগরিকের জন্য একটি অভিন্ন ব্যক্তিগত আইন। ইউসিসি সব নাগরিকের জন্য ব্যক্তিগত অভিন্ন আইন, অর্থাৎ বিবাহ মানে ম্যারেজ তোমার ডাইভোর্স বা উত্তরাধিকার মানে ইনহেরিটেন্স, তারপর দত্তক, এই অ্যাডপশন করা, এগুলো কিন্তু ধর্মভিত্তিক আলাদা লাইন না রেখে সবার জন্য একই আইন প্রয়োগ করা। সম্প্রতি অসম মন্ত্রিসভা ইউসিসি আসামে চালু করেছে, অনুমোদন করেছে, যার ফলে বিষয়টি আবার আলোচনায় এসেছে এবং বলা হচ্ছে ওয়েস্ট বেঙ্গলেও আজকের নিউজে আছে ওয়েস্ট বেঙ্গলে তোমার ইউসিসি আসার আলোচনা হচ্ছে। ভারতের সংবিধান প্রণেতারা ভবিষ্যতে একটি অভিন্ন দেওয়ানি আইন প্রবর্তনের লক্ষ্য রেখেছিলেন, কিন্তু ভারতের এত ধরনের সাংস্কৃতিক বৈচিত্র্য আছে এবং ধর্মীয় বৈচিত্র্য আছে যে এটি অত্যন্ত সংবেদনশীল বিষয়। ঠিক আছে, এই টপিক থেকে কিন্তু প্রিলিমসের আর্টিকেল বেস কোশ্চেন এবং তোমার মেইনসে অ্যানালিটিক্যাল কোশ্চেন দুটোই আসতে পারে, মনে রাখবে। তাহলে মন্ত্রিসভায় অসম মন্ত্রী 2026 সালে ইউসিসি অনুমোদন করেছে, খসড়া অনুমোদন করেছে, আর ইউসিসি সংবিধানের ডিপিএসপিতে অন্তর্ভুক্ত। কি এখানে তোমার ব্যক্তিগত আইনের মধ্যে বিবাহ, উত্তরাধিকার, ব্যক্তিগত আইন, এসব বিভিন্ন অভিন্ন আইন প্রবর্তন করতে হবে। এবার আসি অ্যান্টি ডিফেকশন ল বা দলত্যাগী বিরোধী আইন। 1985 সাল 1985 এখানে 52 যে কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট হয়েছিল, সংবিধান সংশোধন হয়েছিল, তার মাধ্যমে ভারত সংবিধানের দশম তফসিল যুক্ত করা হয়। এর মাধ্যমে অ্যান্টি ডিফেকশন ল কার্যকর করা হয়। তাহলে কোশ্চেন এখানে কী আছে দেখো, দ্য অ্যান্টি ডিফেকশন ল ওয়াজ ইন্ট্রোডিউস থ্রু হুইচ কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট? উত্তর হবে 52nd অ্যামেন্ডমেন্ট। এর মাধ্যমে অ্যান্টি ডিফেকশন ল ইন্ট্রোডিউস করা হয়েছিল। বোঝা গেল? এবার এই আইনের মূল উদ্দেশ্য কী ছিল? উদ্দেশ্য হলো রাজনৈতিক দল পরিবর্তন করে সরকার অস্থিতিশীল রোধ করা। যদি কোনো নির্বাচিত দল ও প্রতিনিধি দল পরিবর্তন করেন তাহলে তার সদস্যপদ বাতিল হতে পারে। এই যেমন সম্প্রতি তোমার তামিলনাড়ুর রাজনৈতিক পরিস্থিতির কারণে এই আইনে আবার সংবাদ শিরোনামে উঠেছে। পরীক্ষার জন্য কিন্তু দুটো বিষয় খুব গুরুত্বপূর্ণ। প্রথম হচ্ছে তোমাদের যে 52 নম্বর যে সংবিধান সংশোধন বললাম, অ্যান্টি ডিফেকশন ল 1985 সালের, এই আইন কি এবং অ্যান্টি ডিফেকশন লর মাধ্যমে কত নম্বর তোমার শিডিউল যোগ করা হয়েছিল? 10ম তফসিল বা 10th শিডিউল 52 নম্বর সংবিধান 1985-তে, এবং এই সংবিধানের 10ম তফসিল যুক্ত হয়। দুটো জিনিস এখানে খুব মনে রাখার বিষয়, 10ম তফসিল এবং 85 সালের 52তম। ইন্ডিয়ান পলিটির জন্য কিন্তু এটা খুবই গুরুত্বপূর্ণ টপিক। এবার আসি নিট পরীক্ষার সংস্করণ নিয়ে। নিট পরীক্ষার সংস্করণ কী বলছে দেখো, এই কোশ্চেনটা আমরা দেখে নিই। কারেন্ট অ্যাফেয়ার্সের মূল নোট এগুলো। আচ্ছা, ফিফা ওয়ার্ল্ড কাপ, এবারে আমরা ম্যাক্সিমাম যে কোশ্চেনগুলো পরীক্ষায় আসার মতো এবং যে কারেন্ট অ্যাফেয়ার্সগুলো দেখার মতো সেগুলো কিন্তু আমরা করে নিলাম। এবার কিছু এমসিকিউ আরও আছে যেগুলো আমাদের করা দরকার, রিভিশন বলো আর বা এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো। তাহলে ফিফা ওয়ার্ল্ড কাপ 2026 কাদের মাধ্যমে যৌথভাবে আয়োজন করা হয়েছে? উত্তর হচ্ছে ইউএসএ, কানাডা এবং মেক্সিকো। ঠিক আছে, ফিফা ওয়ার্ল্ড কাপ 2026-এ প্রথম 3টি দেশ যৌথভাবে আয়োজন করবে, মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা এবং মেক্সিকো এই টুর্নামেন্টের আয়োজক দেশ। বর্তমানে 48 দেশ অংশগ্রহণ করবে। এবার এইমস দিল্লি পারফর্মড ইন্ডিয়ান ফার্স্ট এসপিকে ট্রান্সপ্লান্ট মেইনলি ফর ট্রিটিং হুইচ কন্ডিশন? উত্তর হবে টাইপ 1 ডায়াবেটিস। এইমস দিল্লিতে ভারতের প্রথম এসপিকে ট্রান্সপ্লান্ট মূলত কোন রোগের চিকিৎসার জন্য হয়েছে? এটা ডায়াবেটিস 1 উইথ এন্ড-স্টেজ কিডনি ফেলিওরের জন্য। বোঝা গেল? এইমস 2026 সালের প্রথম সাইমালটেনিয়াস প্যানক্রিয়াস কিডনি ট্রান্সপ্লান্ট সফলভাবে সম্পন্ন করেছে। এই অস্ত্রোপচারটি টাইপ 1 ডায়াবেটিস এবং গুরুতর কিডনি বিকলতায় আক্রান্ত রোগীর উপর করা হয়। এরপরে অস্ত্রোপচারের পর রোগী ইনসুলিন ইন্ডিপেন্ডেন্ট হয়ে পড়ে। নেক্সট কোশ্চেন হলো স্টেটমেন্টগুলো দেখে উত্তর বলো। 2026 সালের ভারতের সোনা আমদানি শুল্ক বৃদ্ধি সম্পর্কে নিম্নলিখিত বিবৃতিগুলো বিবেচনা করুন। প্রথম হচ্ছে দ্য অবজেক্টিভ ওয়াজ টু রিডিউস সিএডি, তোমার আমদানি শুল্ক বৃদ্ধি সম্পর্কে। সিএডি কারেন্ট অ্যাকাউন্ট ডেফিসিট, ওটা কমানো। ইম্পোর্ট ডিউটিস আর গভর্নড আন্ডার দ্য কাস্টমস অ্যাক্ট, এগুলো কিন্তু আমরা পড়লাম। তাহলে দুটোই ঠিক আছে। ইন্ডিয়া ইজ দ্য ওয়ার্ল্ডস লার্জেস্ট গোল্ড কনজিউমার, এটা ভুল। তাহলে উত্তর হবে A 1 and 2।
তাহলে ভারত সোনার আমদানি শুল্ক কারেন্ট অ্যাকাউন্ট ডেফিসিটের নিয়ন্ত্রণ করে এবং কাস্টম অ্যাকাউন্টের অধীনে আরোপ করা হয় এবং ভারত বিশ্বের দ্বিতীয় স্বর্ণ ব্যবহারকারী দেশ, মনে রাখবে। তাহলে 1 নম্বরকে, এটা তোমাদের কোশ্চেন থাকলো, হু ইজ নাম্বার 1 ইন ইউজ অফ গোল্ড। নেক্সট কোশ্চেন, ব্রিক্স সম্পর্কে নিম্নলিখিত বিবৃতিগুলি বিবেচনা করো। কি কি? প্রথম হচ্ছে ব্রিক্স ইনিশিয়ালি স্টার্টেড উইথ 4 মেম্বার্স, এটা একদমই ঠিক কথা। তারপর হচ্ছে তোমার প্রথম হচ্ছে ব্রিক ছিল, তারপর এস হয়, সাউথ আফ্রিকা যোগ হয়, তাহলে ব্রাজিল, রাশিয়া, ইন্ডিয়া, চায়না, এই 4টে নিয়ে ব্রিক হয়েছিল। তারপর ব্রিক্স আসে, তাহলে 4 নম্বর 4টে মেম্বার ছিল। আর ইন্ডিয়া ফলোজ স্ট্র্যাটেজিক অটোনমি ইন ফরেন পলিসি, এখানে কিন্তু এটাও ঠিক। আর্জেন্টিনা ফর্মালি জয়েন্ট ব্রিক্স ইন 2000, আর্জেন্টিনা না, এটা হবে তোমার সাউথ আফ্রিকা। তাহলে উত্তর হবে 1 and 2, ঠিক আছে। এরপর হচ্ছে ভারতের বাঘ সংরক্ষণ সম্পর্কে নিম্নলিখিত বিবৃতিগুলি বিবেচনা করুন। প্রজেক্ট টাইগার ওয়াজ লঞ্চ ইন 1973, আমরা অলরেডি বলেছি, তাহলে এটা ঠিক আছে। ইন্ডিয়া রেকর্ডেড 3682 টাইগার ইন 2022 সেন্সাস, এটাও ঠিক আছে। আর সিবিডি স্প্রেডস অনলি থ্রু ওয়াইল্ড কার্নিভোর, শুধুমাত্র এদের জন্য, তোমার যারা কার্নিভোর তাদের মাধ্যমে এটা স্প্রেড করে, এটা কিন্তু ভুল, যে কোনো প্রাণীর মাধ্যমেই হতে পারে। তাহলে 1 and 2। সিবিডি তোমার নিকটবর্তী গৃহপালিত কুকুর থেকেও ছড়াতে পারে, ঠিক আছে। তার প্রজেক্ট টাইগার চালু হয়েছিল, এটা তো অলরেডি বলে দিলাম অ্যান্সার। ভারতের পারমাণবিক নীতি সম্পর্কে নিম্নলিখিত বিবৃতিগুলো বিবেচনা করো। এটা ইন্ডিয়া কাউন্টেড স্মাইলিং বুদ্ধা 1974, তাহলে ঠিক আছে। এটা 1974 স্মাইলিং বুদ্ধা প্রথম হয়েছিল তোমার। তারপর ইন্ডিয়া সাইন্ড এনপিটি, ইন্ডিয়া কিন্তু এনপিটিতে সাইন করেনি, এনএসজিতে হয়েছিল। ইন্ডিয়া ফলোজ নো ফার্স্ট ইউজ পলিসি, এটা ঠিক আছে। ইন্ডিয়া রিসিভ এনএসজি ওয়েভার 2008 এনএসজি ওয়েভার পেয়েছিল, তাহলে এই 3টে ঠিক আছে। 1, 3 and 4 এগুলো হচ্ছে তোমার অ্যান্সার। নেক্সট হচ্ছে নিট সংস্কারের প্রস্তাবিত হাইব্রিড মডেল বলতে বোঝায় ডিজিটাল ট্রান্সমিশন অ্যান্ড লোকাল প্রিন্টিং পেপারস। এটা সম্পর্কে একটু বলে দিই যে নিট পরীক্ষা কিন্তু প্রশ্ন ফাঁসের বিতর্কের কারণে কিন্তু ন্যাশনাল টেস্টিং এজেন্সি বা এনটিএ হাইব্রিড মডেল নিয়ে আলোচনা শুরু করেছে। কি বলছে? এই মডেলে প্রশ্নপত্র ডিজিটালি পরীক্ষা কেন্দ্রে পাঠানো হবে এবং স্থানীয়ভাবে প্রিন্ট করা হবে। এর ফলে ট্রান্সপোর্টেশনের সময় পেপার যে লিক হচ্ছে সেটা কিন্তু হবে না, সম্ভাবনা কম হবে। বর্তমানে ভারতে কম্পিটিটিভ এক্সামিনেশনের ট্রান্সপারেন্সি এবং সিকিউরিটি বড় একটা ইস্যু হয়ে দাঁড়িয়েছে। প্রত্যেক পরীক্ষায় দেখা যাচ্ছে এরকম ধরনের সমস্যা হয়। নিটে তো প্রায় এটা হচ্ছে, এই কারণে টেকনোলজি বেসড এক্সামিনেশন রিফর্মের উপর জোর দেওয়া হয়েছে। এডুকেশন গভর্নেন্স এবং ডিজিটাল গভর্নেন্সের উভয় ক্ষেত্রেই কিন্তু এই বিষয়টি গুরুত্বপূর্ণ, ঠিক আছে। এইবার হচ্ছে তোমার নেক্সট কোশ্চেন, হরমুজ প্রণালীর তোমার কৌশলগতভাবে কেন গুরুত্বপূর্ণ? ইট কানেক্টস পার্সিয়ান গল্ফ অ্যান্ড গল্ফ অফ ওমান, এটা ঠিক আছে। 1 নম্বর ঠিক আছে। অ্যারাউন্ড 20% গ্লোবাল অয়েল পাসেস থ্রু ইট, 20% গ্লোবাল অয়েল এখান থেকে পাস করে, এটাও ঠিক। আর ইট লাইজ বিটুইন ইরান অ্যান্ড ওমান, এটাও ঠিক আছে। দেখো পার্সিয়ান গল্ফ আর ইন্ডিয়ান ওমান, গল্ফ অফ ওমান, এই দুটো নাম থেকেই তোমরা ইরান আর ওমানটা পেয়ে যাচ্ছ। তাহলে উত্তর হবে কি 1, 2 এবং 3, তিনটেই ঠিক আছে। নেক্সট হলো বন্দে মাতরম সম্পর্কে কোন বিবৃতিটি ভুল? প্রথম হচ্ছে ইট ওয়াজ কম্পোজড বাই বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, এটা তো ঠিকই আছে। ইট অ্যাপিয়ার্ড ইন আনন্দমঠ, এটাও ঠিক আছে। ইট ইজ ইন্ডিয়াজ ন্যাশনাল অ্যান্থেম, আর এটা কিন্তু ন্যাশনাল অ্যান্থেম নয়, এটা হচ্ছে ন্যাশনাল সং। আমাদের বন্দে মাতরম হচ্ছে ন্যাশনাল সং, আর ন্যাশনাল অ্যান্থেম হচ্ছে জনগণমন রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। ইট ওয়াজ অ্যাডপ্টেড অ্যাজ ন্যাশনাল সং ইন 1950, 1950 এটা নেওয়া হয়েছিল। তাহলে সবই ঠিক আছে, শুধু এইটা ভুল আছে, ঠিক আছে। এবার আসছে তোমার রুপির দ্রুত অবমূল্যায়ন ভারতের কোন কোন ক্ষেত্রে উদ্বেগের কারণ হয়ে যাচ্ছে? রিডিউসেস ইম্পোর্ট কস্ট উদ্বেগের কারণ না। ইট ওয়াইডেন্স ট্রেড ডেফিসিট অ্যান্ড রেজেস ইনফ্লেশন, এটা হবে অ্যান্সার। দেন আমরা নেক্সট কোশ্চেন আসছি, ভারত সংযুক্ত আরব আমিরাত সিইপিএ চুক্তি কোন সালে স্বাক্ষরিত হয়েছে? উত্তর হবে 2022। সিইপিএ সম্পর্কে আমরা একটু বলি। এটি আন্তর্জাতিক অর্থনীতি এবং জ্বালানি সহযোগিতার একটি গুরুত্বপূর্ণ টপিক। ইন্ডিয়া ইউএই সিএপিএ, ভারত ও ইউএই 2022 সালে কম্প্রিহেন্সিভ, মনে রাখবে এটা, কম্প্রিহেন্সিভ তোমার ইকোনমিক পার্টনারশিপ এগ্রিমেন্ট বলা হয়, ইকোনমিক পার্টনারশিপ এগ্রিমেন্ট মনে থাকবে, বা সিইপিএ।
এই চুক্তির ফলে দুই দেশের মধ্যে ট্রেড ব্যারিয়ার কমেছে এবং বাণিজ্য বৃদ্ধি পেয়েছে। বর্তমানে ইউএই ভারতের অন্যতম গুরুত্বপূর্ণ এনার্জি পার্টনার। অবশ্যই মনে রাখবে, বিশেষ করে এলএনজি সাপ্লাই যেটা হয় এবং ক্রুড অয়েল যেটা হয়, এই দুটোর ক্ষেত্রে কিন্তু ইউএইর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পরীক্ষায় কিন্তু অনেক সময় প্রশ্ন আসে, সিইপি এর ফুল ফর্ম কি, যেটা অলরেডি বললাম আমরা। সিইপি এর ফুল ফর্ম কি? কম্প্রিহেনসিভ ইকোনমিক পার্টনারশিপ এগ্রিমেন্ট। ভারত কোন দেশের সঙ্গে সিইপি সাইন করেছে, এটাও প্রশ্ন আসে। তাহলে ইউএই এই ধরনের ফ্যাকচুয়াল কোশ্চেন কিন্তু খুব গুরুত্বপূর্ণ এই টপিকের জন্য। গেল, এবার হচ্ছে তোমার 2026 সালে 78তম ক্যানস ফিল্ম ফেস্টিভ্যাল বা জুরি প্রেসিডেন্ট ফেস্টিভ্যালের জুরি প্রেসিডেন্ট কে ছিলেন? উত্তর হবে পার্ক চান ওক। পার্ক চান ওক। এ সম্পর্কে একটু বলে দিই, 2026 সালে 78তম কেন ফিল্ম ফেস্টিভ্যালের জুরি প্রেসিডেন্টকে পার্ক চান ওক। তিনি দক্ষিণ কোরিয়ার বিখ্যাত একজন চলচ্চিত্র পরিচালক। তাহলে ইনি একজন দক্ষিণ কোরিয়ার ডিরেক্টর। কেনস ফিল্ম ফেস্টিভ্যাল বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। বর্তমানে কম্পিটিটিভ এক্সামে কিন্তু আর্টস এবং কালচারের কারেন্ট অ্যাফেয়ার্স থেকে অনেক নিয়মিত কোশ্চেন থাকছে অবশ্যই, যেটা তোমার ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় তোমার জিএস করে এগুলো কোশ্চেনগুলো থাকছে। তো বন্ধুরা, আজকে বিস্তারিত কারেন্ট অ্যাফেয়ার ডিসকাশন এখানেই শেষ। যদিও ভিডিওটি যদি আপনাদের উপকারে আসে, অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রিপশন করে দেবেন। আর যদি কোনো কমেন্ট থাকে, কোনো ফিডব্যাক থাকে, অবশ্যই কমেন্টে জানাবেন। নিয়মিত ডব্লিউবিসিএস, তারপর তোমার পিএসসি, এসএসসি বা রেল বা ইউপিএসসি, এই ধরনের কম্পিটিটিভ এক্সামের প্রস্তুতির জন্য আমাদের সঙ্গে যুক্ত থাকো। আর বিশেষ করে আমাদের পিএসসি মিসেলেনিয়াসের যে কোর্স আমরা শুরু করছি, সেটাতে অবশ্যই তোমরা সাবস্ক্রিপশন করে নেবে এবং দেখে নেবে এখানে। তো আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে আগামীকাল।